শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই ওয়ানেক্স ব্যাট, পাওয়ার্ড বাই ইউএম ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আগামীকাল ভারত নিউজিল্যান্ড ম্যাচ রয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ভারত নিউজিল্যান্ড মুখোমুখি হতে চলেছে। তবে সেই ম্যাচের আগে চনমনে রয়েছে ভারতীয় শিবির। একদিকে সেমিফাইনালে যাওয়ার ছাড়পত্র তো ভারত পেয়েই গিয়েছে। আগামীকালের ম্যাচ নিয়ম রক্ষার লড়াই। তবে গত কয়েক যে ম্যাচ হয়েছে, অর্থাৎ দুটি ম্যাচে ভারতের জয়, সেই জয়ের ছন্দকেই কিন্তু ধরে রাখতে চাইছে মেন ইন ব্লু। শুরুতেই আমি যাব জয়জ্যোতি তোমার কাছে। রোহিত শর্মা গতকালও আমরা আলোচনা করছিলাম রোহিত শর্মাকে নিয়ে। পাকিস্তানের ম্যাচে তিনি চোট পেয়েছিলেন, যদিও সেই চোট নিয়ে সেভাবে কোনো রকম চিন্তার কারণ নেই। KL রাহুল গতকালই সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন সেই চোট নিয়ে, এবং রোহিত শর্মা আগামীকাল খেলছে কিনা তা নিয়ে কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? দেখো, রোহিত শর্মার বিষয়টা পুরোটাই কনফিউজিং, এবং গৌতম গম্ভীর জবের থেকে কোচ হয়েছেন কিছু জায়গায় তিনি কিন্তু কনফিউশনটা রেখে দেন। সেটা হয়তো প্রতিপক্ষ দলের জন্য রেখে দেন। আর রোহিত শর্মা নিয়ে যেটা তুমি বললে অলরেডি, যে পাকিস্তান ম্যাচে তিনি চোট পেয়েছেন আমরা সবাই জানি, এবং রোহিত শর্মা কিন্তু সেদিনই বলে দিয়েছেন যে চোট এতটা গুরুতর নয়, আমি ঠিক আছি। এবার বিষয় হচ্ছে তারপরে যে ডেভেলপমেন্টটা হলো সেটা হচ্ছে যে রোহিত শর্মা তারপরের দুদিন প্র্যাকটিস করেননি। একদিনে আমরা আশা করেছিলাম হয়তো তিনি নকিং করবেন, সেই নকিংটাও তিনি করেননি। মজার ব্যাপার হচ্ছে গতকাল তিনি প্র্যাকটিস করলেন, গোটা টিম এসেছিল কালকে প্র্যাকটিস সেশনে, এবং রোহিত শর্মা 1 ঘন্টা ব্যাটিং করেছেন। এবং এটা কিসের ইঙ্গিত? এটা কি ইঙ্গিত দিচ্ছে যে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন, নাকি তিনি পরবর্তী যে সেমিফাইনাল ম্যাচটা রয়েছে সেটার জন্য তিনি মহড়া করছেন? কারণ এরপরে কালকে ম্যাচ রয়েছে, তার কয়েক ঘন্টা পরে কিন্তু সেমিফাইনালে নামতে হবে ভারতকে। তাই এটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে যে রোহিত শর্মা কি আদৌ খেলবেন, আর যদি না খেলেন, দুটো অপশনই থাকছে। যদি খেলেন তাহলে ঠিক আছে, আর যদি তাকে বিশ্রাম দেওয়া হয়, যে ওয়ার্কলোডের কথা চিন্তা করে, যে ঠিক আছে পরে সেমিফাইনাল রয়েছে, যেটা রায়ান টেন্ডুলকারও বলেছেন যে আমরা ফ্রেশ টিম ইন্ডিয়াকে পেতে চাই সেমিফাইনালে। তাই এটা দেখার বিষয় যে রোহিত শর্মাকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মা নিয়ে কী ভাবছে। তিনি প্র্যাকটিস করছেন, ছন্দে রয়েছেন, কালকে বেশ সুন্দর কিছু শট খেলেছেন, এবং 1 ঘন্টা ধরে তিনি প্র্যাকটিস সেশন তিনি অনুশীলন করেছেন। ঠিক তার আগের দিন কিন্তু তিনি নকিংও করেন, যেখানে অন্যান্য ক্রিকেটাররা প্র্যাকটিস করেছেন, প্রত্যেকে ব্যাটিং করেছেন। শুভমান গিল, যেটা গতকাল আমি বলেছি যে শুভমান গিল যথেষ্ট ছন্দে ব্যাটিং করছেন এবং টানা নেট সেশন করে গিয়েছেন। একদম পরিষ্কার বোঝাই যাচ্ছে যদি কোনো কারণে রোহিত শর্মা না খেলেন, যদি রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়, তাহলে KL রাহুল হয়তো ওপেন করবেন এক্ষেত্রে শুভমান গিলের সঙ্গে। এবং শুভমান গিল যে ছন্দে রয়েছেন, মনে হয় না কোনো চান্স রয়েছে তার বিশ্রাম নেওয়ার, কারণ তিনি টানা প্র্যাকটিসও করছেন এবং তিনি বিশ্রাম নেবেন না, এটা একদম স্পষ্ট। শুধু ফোকাস থাকছে রোহিত শর্মার দিকে, তিনি ইনজুরি কনসার্ন কিনা সেটা KL রাহুলকে গতকাল বলা হয়। তিনি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে ইনজুরি কনসার্ন বলে কিছু নেই এই মুহূর্তে টিম ইন্ডিয়া স্কোয়াডে, এবং প্রত্যেকেই মোটামুটি ফিট রয়েছে। তবে কাকে খেলাবে না, আমি সেই লিডারশিপ গ্রুপে নেই, তাই এটা আমি বলতে পারবো না। তবে যদি কোনো পরিবর্তন হয় সেটা অবশ্যই ম্যাচের দিন দেখা যাবে। তাই এটাই বলা যে গৌতম গম্ভীর কোচ হওয়ার পর থেকে কিছু কনফিউশন, কিছু সাসপেন্স রেখে দেন ম্যাচের আগে। এটাও এই সাসপেন্সেরই অংশ বলে মনে হচ্ছে যে রোহিত শর্মা টানা প্র্যাকটিস করছেন, এবং প্র্যাকটিস এই ম্যাচের জন্য করছেন, নিউজিল্যান্ড ম্যাচের জন্য করছেন, নাকি পরবর্তী সেমিফাইনালের জন্য করছেন। কারণ এর কয়েক ঘন্টা পরেই 4 তারিখে কিন্তু সেমিফাইনাল ম্যাচ রয়েছে ভাস্বতী। একদমই তাই, এবং সেমিফাইনালের আগে যাতে সমস্ত বোলাররা তরতাজা থাকে সে বিষয়টাও কিন্তু গতকাল KL রাহুল তিনি বলেছেন। যদি আরও একটা বিষয়, রোহিত শর্মাকে নিয়ে আলোচনা করছি, এবং মোহাম্মদ শামির নামও কিন্তু আসছে, কারণ মোহাম্মদ শামি আগামীকালের যে ম্যাচ রয়েছে তাকে খেলানো হবে কিনা তা নিয়েও একটা জল্পনা রয়েছে। মোহাম্মদ শামিকে নিয়ে কি আপডেট? মোহাম্মদ শামি কিন্তু একই কথা বলবো যে মোহাম্মদ শামি প্র্যাকটিস করছেন, এবং তিনি ফুল ফ্লেজেডলি প্র্যাকটিস করছেন, কোনো রকম সমস্যা নেই, এবং ফুরফুরে রয়েছেন যথেষ্ট রকমভাবে। তবে তিনি যদি না খেলেন তাহলে অর্শদীপ সিং খেলবেন, যেটা অলরেডি কিন্তু এর আগেও আলোচনা করা হয়েছে। তাই এটা দেখার যে রোহিত শর্মা, মোহাম্মদ শামি, এই দুজনকে বাদ দিয়ে কি ভারতীয় স্কোয়াড নামতে চলেছে আগামীকাল। ভারত নিউজিল্যান্ড ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটা নিয়ম রক্ষার হলেও গুরুত্বপূর্ণ মনে করি, কারণ সুনীল গাভাস্করও বলেছেন যে ফাইনাল বিফোর ফাইনাল, এই দুটি টিমেরই হয়তো ফাইনালে দেখা হতে পারে।
তাই এই চিন্তা করে কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাদের গুটি সারাচ্ছে এবং দেখার বিষয় যে যদি রোহিত শর্মা না খেলেন তাহলে তার জায়গায় কে আসবেন। আশা করা যাচ্ছে যে ঋষভ পান্থ হয়তো ঢুকবেন, যদি না খেলেন, আর খেললে তো ঠিক আছে, আর অপরদিকে অবশ্যই হরদীপ সিং যদি মোহাম্মদ শামি না খেলেন। ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যাকে নিয়ে আলোচনা করব বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির অপরাজিত শতরান আমরা জানি, এবং তারপর আগামীকালের ম্যাচে তিনি খেলতে চলেছেন এবং ৩০০তম ম্যাচে তিনি খেলতে চলেছেন একদিনের ক্রিকেটে। যদি বিরাট কোহলিকে নিয়ে কি আপডেট রয়েছে আগামীকাল, পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে কতটা এগিয়ে রাখছো? দেখো, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে প্রথমে উত্তরটা দিই যে ভারত কতটা এগিয়ে। এক্ষেত্রে কিন্তু আমার মনে হয় 50-50, কারণ নিউজিল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল, আর তাদের স্পিনিং ডিপার্টমেন্ট, মানে যেটা আমরা পাকিস্তান ম্যাচে আলোচনা করছিলাম যে সেই কোয়ালিটি স্পিনার কিন্তু নেই পাকিস্তান দলে আবরার ছাড়া। নিউজিল্যান্ডে কিন্তু সেই জিনিসটা রয়েছে, মানে সেখানে স্পিনিং ডিপার্টমেন্টও যথেষ্ট উন্নত, এবং একই সঙ্গে যদি দেখা যায় ব্যাটিং ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী, এবং এই লড়াইটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ এর আগেও আমরা জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফি বা আইসিসি টুর্নামেন্টে ভারত নিউজিল্যান্ড যখনই টক্কর হয় তখন কিন্তু নিউজিল্যান্ড জোর টক্কর দেয়, এবং আইসিসি টুর্নামেন্টের ফাইনালে এর আগে আমরা জানি 2000 সালে নিউজিল্যান্ড পরাজিতও করেছিল ভারতকে। তাই দেখার বিষয় যে কি হয়, তা আমার কাছে 50-50 এই ম্যাচ। আর আরেকটা বিষয় বিরাট কোহলিকে নিয়ে বললে, অসাধারণ ক্রিকেটার, মডার্ন ডে গ্রেট, এবং যারা স্পেশাল অ্যাচিভার হয় তারা স্পেশাল কিছু করেন ম্যাচের আগে, এবং সেটাই কিন্তু করছেন বিরাট কোহলি দুদিন ধরে। সেটা হচ্ছে শর্ট অফ গুড লেন্থ ডেলিভারিতে যাতে তিনি খেলতে পারেন মেজাজে, সেটার জন্য স্পেশাল ট্রেনিং করছেন। এর আগে এরকম ম্যাচের আগে সচিনকেও দেখা গিয়েছে, সেই 2003 ওয়ার্ল্ড কাপে শুধু নকিং করে গিয়েছেন। তো এক একজন গ্রেটের এক এক রকম কিন্তু দর্শন থাকে ম্যাচের আগে। পাকিস্তান ম্যাচের আগে আমরা দেখেছিলাম যে 90 মিনিট আগে তিনি ট্রেনিং সেশন করছেন, স্পেশাল ট্রেনিং করছেন, এবং এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগেও তিনি কিন্তু একটা বিশেষ অনুশীলন পন্থা নিয়েছেন। রুটকে, যেটা আমি গতকালও বলেছি যে রুটকে 6 ফুট 6 ইঞ্চি বোলার, এবং এই বোলারটি এর আগে টেস্ট ম্যাচের কথা বলছি, ব্যাঙ্গালোরে যখন ভারত নিউজিল্যান্ড মুখোমুখি হয়, ভারত 46 অল আউট হয়ে যায়, সেখানেও কিন্তু ভারতীয় দলকে যথেষ্ট রকমভাবে পীড়া দিয়েছে। সেটা যে আগামীকাল দেবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই আগে থেকেই সাবধানতা। বিরাট কোহলি স্পেশালভাবে নিজেকে তৈরি করছেন 300 ওয়ানডে, মানে দুর্ধর্ষ, মানে এখনকার যুগে যেখানে এত T20 ম্যাচেস হয় সেখানে 300 ওয়ানডের মাইল ফলক স্পর্শ করছেন কোহলি, বিরাট মাইল ফলক মনে করি। আর আশা করব যে এই স্পেশাল দিনে 300তম ম্যাচে তিনি রাঙিয়ে দিয়ে যাবেন, ঠিক যেমন পাকিস্তান ম্যাচে দুর্ধর্ষ তিনি ব্যাটিং করেছেন সেটার কন্টিনিউয়েশন। মানে তিনি তো নট আউট ছিলেন, মানে যেখানে শেষ করেছিলেন পাকিস্তান ম্যাচে সেখান থেকেই হয়তো শুরু করবেন না এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে, এবং ব্ল্যাক ক্যাপসের বিরুদ্ধে নিজেকে আরও একবার মানে প্রমাণ তো করার কিছু নেই, কিংবদন্তিরা আবার কি প্রমাণ করবেন, আরও একবার সেই মস্তানি ব্যাট হাতে দেখাবেন, এটুকু আশা করা হয়েছে। একদমই। এবং বিরাট কোহলি আগামীকাল কি রেকর্ড ভাঙতে চলেছেন সেদিকে তো অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে। এবার একটু আসি পাকিস্তানের কথায়। পাকিস্তানের নিরাপত্তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল বিভিন্ন ক্ষেত্রে। গতকাল আমরা দেখলাম যে ম্যাচ হয় গদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার সঙ্গে আফগানিস্তানের, এবং সেই ম্যাচ শেষ চারে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। বলা যেতে পারে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, এবং বৃষ্টির কারণে গোটা ম্যাচটাই ভেস্তে যায়। ড্রেনেজ সিস্টেম নিয়ে অভিযোগ হচ্ছে, সব মিলিয়ে এই বিষয়টা কীভাবে দেখছো? একদম, মানে পাকিস্তানের কথা ভাবি, পিসিবি মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে যাতে ভারত পার্টিসিপেট করে পাকিস্তানে এসে অনেক রকম কথা তারা বলেছিলেন, পিসিবি চিফ বলেছিলেন, প্রাক্তন ক্রিকেটাররাও বলেছেন। তবে তাদের যা ড্রেনেজ সিস্টেম সেটা কিন্তু সত্যি হাস্যকর। 30 মিনিট বৃষ্টি হয় ভার্সিটি কালকে, 30 মিনিট বৃষ্টির জন্য ম্যাচটাই হলো না, এবং যখন নাকি বৃষ্টি হচ্ছে সেই সময়টা যে পুরো মাঠটাকে কভার করার মতো যে ব্যাপার, যেটা মানে ইডেন গার্ডেন্স আমরা দেখি যে সাদা কভার দিয়ে ঢেকে দেওয়া হয় পুরো মাঠ, সেটাও কিন্তু ঢাকা হয়নি, শুধুমাত্র পিচের জায়গাটা ঢাকা ছিল, এবং বাকি মাঠ মানে একদম আনকভার্ড ছিল। যার ফলে কি হয়, বৃষ্টি হয়েছে এবং সেই জায়গাগুলোতে পরে স্পঞ্জ দিয়ে চেষ্টা করা হয়, মাঠ কর্মীরা চেষ্টা করেন অবশ্যই, কিন্তু সেটা তো হবে না, মানে সেখান থেকে তো রিপেয়ারিং হবে না। তাই আগে থেকেই যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চলেছে পাকিস্তানটা জানা ছিল। এর আগেও আমরা দেখেছি যে রাওয়ালপিন্ডিতে 2টো ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। গদ্দাফি, মানে যেখানে 1996 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা, সেই
মানে স্টেডিয়ামে, ঐতিহ্যবাহী স্টেডিয়ামে এসেও যে এই চিত্রটা দেখতে হবে সেটা কিন্তু মানে ভাবা যায় না, এবং সেটা সত্যি মানে দুর্ভাগ্যজনক, যেখানে পাকিস্তান পিসিবি যেখানে ইমরান খান এনক্লোজার সরাতে পারেন গাদ্দাফি থেকে, সেখানে এটাই কেন ধ্যান দেওয়া হয়নি সেটা সত্যি বোঝা যায়। একদমই জয়জ্যোতি, আমরা ফিরবো আলোচনায়, তবে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম পাকিস্তানের নিরাপত্তা নিয়ে নানান প্রশ্ন হচ্ছে। জয়জ্যোতি, যেমনটা বলছিলে যে পিসিবিকে নানান সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, কি জানতে পারছো? একেবারে পিসিবিকে সমালোচনার মুখোমুখি হতে হবে, কারণ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যে হবে সেটা মানে রাতারাতি জানেনি পিসিবি কর্তারা। আজকে মহসিন নাকভি অনেক কথা বলতে পারেন, তবে পরিষ্কার কথা যেটা, যে যেখানে ম্যাচ হবে এই মানে এই স্টেডিয়ামগুলোতে আগে থেকেই ডিসাইডেড ছিল, রাওয়ালপিন্ডি, করাচি, গাদ্দাফি, এবং সেখানে বৃষ্টিরও সম্ভাবনা ছিল, এটা তো আগে থেকেই মানে জানার কথা যে এখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে তারা মানে পরিমিত যে মানে মানে কি বলবো, যেখানে সতর্কতা নেওয়া যে বৃষ্টি যদি হয় 1 ঘন্টা 2 ঘন্টাও যদি বৃষ্টি হয়, তারপরেও যাতে ম্যাচটা শুরু করা যায়, সেখানে সেই সতর্কতা তো নিয়ে পিসিবি মানে তৈরি থাকবে, সেটা কিন্তু দেখা যায়নি। গাদ্দাফির মতো স্টেডিয়ামে যেখানে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ইমরান খানের এনক্লোজার সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে এত তর্ক বিতর্ক, কি পলিটিক্স রয়েছে মানে তাদের, সেটা নিয়ে কেউ ইন্টারেস্ট নয়, মানে কোনো ক্রিকেট বিশ্বের কেউ ইন্টারেস্ট নয়। শুধু তারা যারা ক্রিকেট অনুরাগী তারা কিন্তু দেখতে চাইবে যে ম্যাচটা কি হচ্ছে, ম্যাচটা হয়নি কেন হয়নি, 30 মিনিট বৃষ্টি হওয়ার জন্য হয়নি। এবং যে মানে একদম মানে যেটা এখন সব স্টেডিয়ামে রয়েছে, যে সাদা কভার দিয়ে ঢেকে দেওয়া, মানে কভার দিয়ে পুরো মাঠটা ঢেকে দেওয়া, শুধুমাত্র পিচ নয়, ইডেন গার্ডেন্সেও যদি 10 মিনিট বৃষ্টি হয় পুরো তুমি দেখবে সাদা কভার দিয়ে ঢেকে দেওয়া হয়। এবং এই জিনিসটাই তো দরকার ছিল, সেখানে মানে পিসিবি এতটা উদাসীন কি করে হয়, এবং তারপরে যদি বলে যে ভারত কেন আসলো না, আদার্স ইস্যু নিয়ে যদি তারা বিতর্ক করে, তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং পিসিবির এই মানে এবারের যা অবস্থা দেখলাম, যে 3টে ম্যাচ হলো না বৃষ্টির জন্য, এটার পর মানে পাকিস্তানে এই ধরনের আইসিসি ইভেন্ট কবে হবে সেটা কিন্তু অবশ্যই প্রশ্নের মুখে। একদম এরকম একটা আইসিসি ইভেন্টের ক্ষেত্রে পাকিস্তানের সতর্কতা বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তো প্রশ্ন উঠছেই। অবশ্যই আরও একটা বিষয় জয়জ্যোতি, যেটা নিয়ে আলোচনা করতেই হচ্ছে, ভারতীয় ক্রিকেটারদের এবং ভারতকে অনেকটা সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে, কেননা আইসিসি যে ইভেন্ট অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির যে ইভেন্ট, তা আয়োজক দেশ পাকিস্তান, তবে পাকিস্তান হলেও ভারত ম্যাচগুলো খেলছে দুবাইতে, এবং তা নিয়ে কিন্তু রীতিমতো একটা অভিযোগ উঠছে যে ভারত অনৈতিক কাজ করছে। সে জায়গা থেকে সুনীল গাভাস্কার তিনি এই সমালোচকদের একহাত নিয়েছেন, কি বলেছেন তিনি? সুনীল গাভাস্কারের কথায় পরে আসবো, এবং যারা অভিযোগটা করেছেন সেটা তুমি যাদের মানে যেহেতু প্রসঙ্গটা তুললে যে দুবাইতে ভারত ম্যাচ পাচ্ছে, এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে, এবং এই যে অভিযোগটা তারা কারা এনেছেন, যারা এনেছেন তারা হচ্ছে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটন, নাসির হোসেন, পরবর্তীতে প্যাট কামিন্সকেও আমরা একই কথা বলতে দেখি। প্রথম কথা হচ্ছে যে ইংল্যান্ডের কি অবস্থা এই মুহূর্তে, ইংল্যান্ড তো শেষ, মানে ইংল্যান্ডের অবস্থা এতটাই খারাপ যে জর্জ বাটলারকে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে হলো, মানে এতটাই প্যাথেটিক, মানে ব্র্যান্ডন ম্যাককালাম সেটা বলছেন। তো ব্যাপার হচ্ছে যে নাচতে না জানলে উঠোন ব্যাক একটা কথা রয়েছে, বিষয়টা ঠিক ওই জায়গাতেই দাঁড়াচ্ছে, মানে ওই জায়গাতেই গিয়েছে আর কি। সুনীল গাভাস্কার এক হাত নিয়েছেন পরিষ্কার বিষয়টা, মানে এই পুরো বিষয়টার যে অবজারভেশন লিটল মাস্টারের, তিনি বলছেন যে এই যে ডিস্টেন্স দুবাই থেকে পাকিস্তানের ডিস্টেন্স 1.5 ঘন্টা, তো 1.5 ঘন্টা কি ভারতীয় দল গিয়ে ট্রাভেল করতে পারতো না? এটা কি মানে তাদের পারফরমেন্সে বিরাট কোনো এফেক্ট পড়তো? আজকে তুমি দেখো 2023 বিশ্বকাপ ইন্ডিয়াতে হয়, 10টা ভেন্যুতে ইন্ডিয়া খেলেছে, 10টা ভেন্যুতে ইন্ডিয়া খেলেছে, এবং প্রত্যেকটা ভেন্যুতে গিয়ে কিন্তু তারা কভার করেছে, মানে সেখানে খেলেছে। তো সেখানে তো তারা কখনো বলেনি যে আমরা খেলবো না, আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি। সেখানেও তো ভারত ভালো খেলে মানে টানা জিতে ফাইনালে গিয়েছে, ফাইনালে সেটা হেরে গেছে সেটা অন্য বিষয়। তবে এই যে জিনিসগুলো মানে প্রাক্তন ক্রিকেটাররা বলছেন, এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, যে ভারত জিতছে বলে কি এত গায়ে লাগছে, আর এই জন্যই কিন্তু সুনীল গাভাস্কার পরিষ্কার এক হাত নিচ্ছেন যে পাকিস্তান থেকে দুবাইয়ের ডিস্টেন্সটা এমন কিছু নয়, এমন নয় যে 10 ঘন্টা তোমাকে ফ্লাইটে থাকতে হবে, তাই এটা কোনো এক্সকিউজ হতে পারে না। আর প্রায় একই রকম অ্যাটমসফিয়ার দুটো জায়গাতেই। দুবাইতে কেন ভারত খেলছে সেটার নিশ্চয়ই অন্য কোনো কারণ রয়েছে, সেটা যে কোনো কারণেই থাকুক না কেন, তবে এটার জন্য ভারতের জয়টাকে খাটো করে দেখার কিছু নেই। সুনীল গাভাস্কার একদম যেন স্ট্রেট ব্যাটে ভি খেললেন।
নিউজিল্যান্ড শিবিরের কি খবর রয়েছে সেই বিষয়ে আপনাদের আপডেট দেবো, তবে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, এবার নিউজিল্যান্ড শিবিরের খবর জানবো। নিউজিল্যান্ড শিবির নিয়ে যেমনটা মাইকেল ব্রেসওয়েল তিনি বলছেন যে দুবাইতে খেলার তার অভিজ্ঞতা নেই, তবে মিচেল ডারেল 2 বছর আগে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দারুণ খেলেছিলেন তিনি, তার কি দলে আসার সম্ভাবনা রয়েছে? ড্যারেল মিচেল মানে দুর্ধর্ষ ব্যাটার, আর মুম্বাইতে যে সেমিফাইনাল ম্যাচটা হয়েছিল সেই প্রেস বক্স থেকে যে ইনিংসটা দেখেছিলাম ড্যারেল মিচেলের, দুর্ধর্ষ, মানে কোনো কথা হবে না। এই জন্যই বলি যে ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচ মানে সেটা নিয়ম রক্ষার কখনো হতে পারে না, কিছু না কিছু কন্টেস্ট অবশ্যই থাকবে। ব্রেসওয়েলের কথা তুমি বললে, গতকাল তিনি প্রেস কনফারেন্স করেন এবং এই যে এত প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেনরা এত কিছু বলে যাচ্ছে যে এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে ভারত দুবাইতে খেলায়, এই প্রশ্নটাই কিন্তু তাকে করা হয়েছিল ব্রেসওয়েলকে, যে ভারত কি এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে বলে মনে হয় আপনার? তখন ব্রেসওয়েল একটা দারুণ কথা বলেছেন এবং এই জন্য নিউজিল্যান্ড টিমটাকে টোটালি হ্যাটস অফ। তিনি পরিষ্কার বলেছেন যে এটা ইস্যুই না, মানে এটা প্রশ্নের বিষয় না, এটা তো আগে থেকেই ডিসাইডেড ছিল, সেটা যে কোনো কারণে হোক। কন্টেস্ট নিয়ে প্রশ্নটা করুন, মানে কন্টেস্টে কে এগিয়ে কে পিছিয়ে, কি টিম কম্বিনেশন, কন্টেস্টের বাইরে আপনারা কোশ্চেন করছেন। ঠিক একই জিনিস কিন্তু যদি অন্য কোনো মানে ইংল্যান্ডের কোনো ক্রিকেটারকে করা যেত তাহলে উত্তরটা ঠিক অন্যভাবে আসতো। এই স্পোর্টিং স্পিরিটটার জন্য অবশ্যই হ্যাটস অফ ব্ল্যাক ক্যাপ্টার, এবং ব্রেসওয়েল দুর্ধর্ষ অ্যান্সার দিয়েছেন, এটা বলতেই হবে। আর নিউজিল্যান্ড নিয়ে বলতে গেলে এটাই বলার যে কেন উইলিয়ামসন মানে জাত ক্রিকেটার বলা যেতে পারে, যেদিন ফর্মে থাকবেন, জোনে থাকবেন, একদম শেষ করে দেবেন। এই কেন উইলিয়ামসনকে নিয়ে চিন্তায় অবশ্যই থাকবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। তবে কেন চিন্তায় থাকবে সেটা বলে দিই, যে তিনি রান পাচ্ছেন না এবং তিনি কিন্তু মানে ক্ষুধার্ত বাঘ, মানে উনি শিকার খুঁজছেন, পাচ্ছেন না। এবার শিকার কি ভারত হবে সেক্ষেত্রে? যদি তিনি জোনে খেলেন তাহলে মাতিয়ে দেবেন। আর নিউজিল্যান্ডের ওভারঅল টিম যথেষ্ট ভালো। তোমার ফার্স্ট ম্যাচ তুমি যদি দেখো সেক্ষেত্রে গ্লেন ফিলিপস একটা ক্যাচ নিয়েছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে, মানে একদম জন্টি রোডসকে, 90s জন্টি রোডসকে কিন্তু মনে করে দিয়েছেন। স্যান্টনার দেখো কত ভালো তিনি ক্যাপ্টেন্সি করছেন, এবং স্পিনিং ডিপার্টমেন্ট, যেটা মানে এই শোয়ের আগেই বললাম যে তাদের স্পিনারদের কোয়ালিটি বেটার। ডেভন কনওয়ে রয়েছে ওপেনিং ব্যাটার, রচিন রবীন্দ্র ফ্যান আমি, মানে সেই কোকড়ানো চুল। তার বাবা রাহুল দ্রাবিড় এবং সচিনের নাম অনুসারে রচিন রেখেছেন। বেঙ্গালুরু থেকে বড় হওয়া এই রচিন রবীন্দ্র আরও একবার কিন্তু এই ভারতকেই বেগ দিতে পারেন। তাই সতর্ক থাকতে হবে নিউজিল্যান্ড থেকে, কারণ নিউজিল্যান্ড বরাবরই কিন্তু আইসিসি ইভেন্টে ভারতের বিরুদ্ধে জ্বলে উঠেছে। আর সুনীল গাভাস্কার যেটা বলছেন যে ফাইনাল বিফোর ফাইনাল, তাই দেখার বিষয় যে কালকে কে জিতবে, এবং কালকের ম্যাচটার দিকেও কিন্তু আমরা তাকিয়ে রয়েছি, এবং অবশ্যই আমাদেরও এখান থেকে কিন্তু একদম দুর্ধর্ষ কভারেজ আসছে কলকাতা টিভিতে, তাই চোখ রাখবেন। স্টেডিয়াম বুলেটিনের একেবারে শেষের দিকে আমরা আজ দিস ডে দ্যাট ইয়ারে কি থাকছে? দিস ডে দ্যাট ইয়ারে প্রত্যেক দিনই স্পেশাল কিছু স্টোরি বলি আজকের দিনে, যেগুলো স্পেশাল ঘটে আর কি। আজকের দিনে বিশেষ যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে গ্যারি সোবার্স 365 করেছিলেন আজকের দিনেই। আর বিখ্যাত একটা পার্টনারশিপ কনরাডকে নিয়ে, যদি ভুল না হই 446 রানের একটা পার্টনারশিপ, এটা তো গেল। আর এর পরের যে বিষয়টা হয়েছে সেটা কিন্তু আরও ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আজকের দিনেই 2003 সালের ভারত পাকিস্তান ম্যাচ। আমরা ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা করছিলাম, আর এটা রেস কিন্তু এখনও থেকে গিয়েছে। এই ফেব্রুয়ারি মার্চেই ভারত পাকিস্তান ম্যাচ বেশি হয়। এই আজকের দিনেই 2003 সালে ভারত পাকিস্তান ম্যাচ, এবং আনঅফিসিয়ালি বলা যেতে পারে সেই 2003 বিশ্বকাপের আজকের দিনে একদম গোটা ভারতবর্ষ জুড়ে যেন বন্ধ হয়ে গিয়েছিল একেবারে আনঅফিসিয়ালি। আর সেই ম্যাচে সচিন 98 করেছিলেন, শোয়েব আখতারকে মারা সেই ব্যাকওয়ার্ড থার্ড ম্যানের উপর দিয়ে 6টা এখনও ইউটিউবে গেলে দেখতে পাবেন। যারা সেই সময় জন্মাননি বা দেখেননি তারা অবশ্যই আরও একবার দেখে রিফ্রেশ হতে পারেন। আর মজার বিষয় এটাই যে এই যে ম্যাচটা হলো, ম্যাচে সচিন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, এবং সেই ম্যান অফ দ্য ম্যাচ ট্রফিটা সেদিন সেলিব্রেট করতে করতে তার দুই বন্ধুকে ডেকেছিলেন মুম্বাই থেকে এই ম্যাচটার জন্য স্পেশালি, সঞ্জয় এবং সুনীল নারায়ণ। এই দুই বন্ধুকে নিয়ে এক চাইনিজ স্টলে গিয়েছিলেন সচিন টেন্ডুলকার, এবং এই ট্রফিটা এই দুই বন্ধুকে দিয়ে বলেছিলেন যে মুম্বাইতে নিয়ে যেতে। তারা কি করেছিলেন, তারা এই চাইনিজ স্টলেই কিন্তু ফেলে এসেছিলেন। তারপরে সচিন যখন হোটেলে যায় তখন সঞ্জয়কে ফোন করেন এবং তখন বলে যে তোমাদের কাছে আছে তো ট্রফিটা। তখন তারা তাদের হুঁশ ফেরে, মানে সেলিব্রেশনের মোডটা এতটাই তীব্র ছিল যে ট্রফিটাতে যে চাইনিজ স্টলে ফেলে এসেছেন সেটা কিন্তু ভুলেই গিয়েছেন। তারপরে গিয়ে সেই দুই বন্ধু সেই ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা নিয়ে আসেন, এবং এখন মুম্বাইয়ের বাড়িতে সেই ট্রফিটা শোভা পাচ্ছে সচিনের। একদমই। স্টেডিয়াম বুলেটিন আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।